আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। প্রিয় দর্শক, যারা সম্পৃক্ত হয়েছেন আমাদের সাথে লাইভে, অবশ্যই আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন এবং আমরা সেই কমেন্টের আলোকে লাইভ চলাকালীন সময় যদি আপনাদের প্রয়োজনীয় কোনো কমেন্ট পাই, আমি চেষ্টা করব সেটার জবাব দেওয়ার জন্য। আজকে বাংলাদেশের প্রসঙ্গে কয়েকটি খবর আছে, থাকবে পাকিস্তান প্রসঙ্গেও। বাংলাদেশে বর্তমান সময় জামাতের রাজনীতির গ্যারাকলে চাপা পড়ে যাচ্ছে বিএনপি। ভেতরের খবর বলছে আগামীতে ক্ষমতায় আসতে যাচ্ছে নতুন কেউ। পাশাপাশি বিএনপির পুরো মনোযোগ জামাত ঠেকাও, কিন্তু জামাত বিএনপিকে ছেড়ে সামনের দিকে পা চালাচ্ছে। কিনে রাজনৈতিক কোন ভুলের জন্য আসছে নির্বাচনে বড় মাসুল দিতে পারে, থাকবে পাকিস্তানের ইমরান খান প্রসঙ্গে। আমি পাকিস্তানের খবরটি দিয়ে বাংলাদেশে চলে যাব, মানে বাংলাদেশ প্রসঙ্গে চলে যাব, নাকি পাকিস্তানেরটা পরে দিলে আপনাদের জন্য সুবিধা হয় আমাকে জানাবেন। দেখি কমেন্ট করেন দুই একজন। পাকিস্তানেরটা দিয়ে শুরু করি, তারপর বাংলাদেশের প্রসঙ্গে চলে যাই। পাকিস্তানের ইমরান খানের উপর একটার পর একটা নিষেধাজ্ঞা আসতে যাচ্ছে। 200-র উপর মামলা যে ব্যক্তির উপর চাপিয়ে দিয়েছে আসিম মুনির, কামার জাভেদ বাজওয়া, এরপরও থেমে নেই। প্রায় 1 মাস পর ইমরানের সাথে তার পরিবারকে দেখার সুযোগ করে দিয়েছে। পুরো পৃথিবীতে চাউর হয়ে গেছে ইমরান খান বেঁচে নেই, এবং ভারতীয়, আফগানীয় সহ একাধিক গণমাধ্যম দায়িত্ব নিয়ে স্বীকার করেছে যে জেলখানায় ইমরানকে হত্যা করা হয়েছে বিষ প্রয়োগে বা স্লো পয়জনিংয়ের মাধ্যমে। শেষ পর্যন্ত ইমরান খানের বোন উজমা খান আডিয়ালা জেল থেকে ইমরান খানের বেঁচে থাকার প্রমাণ দিয়েছেন, অর্থাৎ তিনি ইমরান খানের সাথে দেখা করেছেন এবং তিনি বলেছেন তিনি ভালো আছেন, তবে তাকে মানসিকভাবে টর্চার করা হচ্ছে। তাকে ছোট্ট একটি কামরায় আটকে রাখা হয়েছে যেখানে ফাঁসির আসামি রাখা হয়। সাবেক প্রধানমন্ত্রীর সাথে আচরণ করছে পাকিস্তানের এস্টাবলিশমেন্ট। আমরা আসিফ মনিরকেই বলবো, কারণ এখানে মিস্টার শাহবাজকে দায়ী করে লাভ নেই, তিনি এটা পুতুল সরকার, এটা সবাই জেনে গেছে ইতিমধ্যে। তো পরিস্থিতির আলোকে ইমরান খান তার টুইট বার্তায় আসিফ মনিরের পুরো ধুতি খুলে দিয়েছে। ধুতি বলবো কারণ তিনি কোরআনে হাফিজ হওয়ার পর তিনি যা করছেন সেটা পাকিস্তানকে ধ্বংসের যে খেলা, তাকে আসলে হাফিজ বলতে এখন আমাদের একটু দ্বিধা হচ্ছে। একজন হাফিজ কখনো মুসলিম বিদ্বেষ হতে পারে না। পশ্চিমা দুনিয়ার ইশারায় আফগান পাকিস্তানের মধ্যে যুদ্ধ লাগিয়ে রেখেছেন আসিফ মনির তার ব্যক্তিগত লাভের জন্য। এর আগে এই নেটো বা আমেরিকা আফগান ধ্বংসের নামে পুরো পাকিস্তানকে ব্যবহার করে পাকিস্তানিও হাজার হাজার মানুষ মেরেছিল। তো ইমরান খান যখন আসিফ মনিরের বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছেন যে আসিফ মনির আফগান পাকিস্তান যুদ্ধ লাগাচ্ছেন এবং দুই দেশের মধ্যে যে টেনশন এটা তৈরি করছেন আসিফ মনির তার নিজের খায়েশ পূরণে, এবং পুরো পাকিস্তানের মধ্যে এই মুহূর্তে যে সন্ত্রাসী হামলাগুলো ক্রমান্বয়ে বাড়ছে, এটাও আসিফ মনিরের কারণে। কারণ তিনি বিভিন্ন গোষ্ঠীকে উত্তেজিত করে এভাবে পাকিস্তানকে একটা উত্তেজনার মধ্যে রেখে অবৈধভাবে ক্ষমতা দখল, নোটিফিকেশন জারি এবং তার উপরে নতুন নতুন, মানে ইমরান না, আসিফ মনির তার নিজের ক্ষমতাকে আরো বেশি স্ট্রং করার জন্য একটার পর একটা সাংবিধানিক ধারা পরিবর্তন করছেন। এবং এমনটি তৈরি হচ্ছে যে আসিফ মনির চাইলে আগামী 20 বছরও ক্ষমতায় থাকবেন, যিনি আরো 3 বছর আগে তার মেয়াদ শেষ, এতদিন বিদায় হওয়ার কথা 3 বছর আগে, তিনি 3 বছর অতিরিক্ত বসলেন, আরো 10 বছর তাকে যেন রাখা হয় সেই আইনটিও তিনি করছেন। অর্থাৎ আসিফ মনির এখন যা করছেন পাকিস্তানে আমরা বলতে পারি মার্শাল ল চলছে। শাহবাজ শরীফ পুতুল, এটা বাদ দেন, মার্শাল ল চলছে। এবং ইমরান খান যখন জেল থেকে আসিফ মনিরের বিরুদ্ধে এই স্টেটমেন্ট দিলেন, তখন ইমরানের উপর নতুন নিষেধাজ্ঞা আসতে যাচ্ছে। সেটা কি? ইমরান খানের সাথে কেউ দেখা করতে পারবে না, ইমরান খানকে বা পিটিআইয়ের বিরুদ্ধে আবার নতুন করে ক্র্যাকডাউন শুরু করতে যাচ্ছে। আজকে পাকিস্তানের আইএসপি এর যে স্টেটমেন্ট দিয়েছে, বক্তব্য বা সাংবাদিক সম্মেলনে বক্তব্য দিয়েছে, মনে হচ্ছে যে এটি একটি পার্টি, এটি রাজনৈতিক দল, সেনাবাহিনীর কোনো মানে প্রেস উইং না, মনে হচ্ছে এটি একটি রাজনৈতিক দল। পাকিস্তানের সেনাবাহিনীর আইএসপি এর বক্তব্যে এবং খাইবার পাখতুনখোয়ার যিনি চিফ মিনিস্টার সোহাইল খান আফ্রিদিকে কুকুরের সাথে সম্বোধন করেছেন, অথচ তিনি খাইবার পাখতুনখোয়ার একজন নির্বাচিত চিফ মিনিস্টার।
এবং পুরো খাইবার পাখতুনখোয়া এখন আগুন জ্বলছে সেনাবাহিনী বা আইএসপিআর এর বিরুদ্ধে, এবং বলা হচ্ছে অবশ্যই তাদের ক্ষমা চাইতে হবে আইএসপিআর কে, নতুবা খাইবার পাখতুনখোয়া এই আইএসপিআর এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ব্যবস্থা মানে বড় রকম আন্দোলনে যাবে। অর্থাৎ ইমরানকে এবার আসিফ মনি তার সকল ক্ষমতা ব্যয় করে কিছু করতে চাচ্ছে, আর ইমরান খান এবার হার্ড লাইনে। প্রয়োজনে বাংলাদেশের মতো খাইবার পাখতুনখোয়া আলাদা হয়ে যেতে পারে এমন আশঙ্কার খবরও কেউ কেউ বলছেন। এটা ইমরান বলছেন না, কারণ এটা ইমরান খান মুখ দিয়ে বললে ফাঁসির কাজটা ঝুলতে হবে। অর্থাৎ এই সেনাবাহিনীর জন্য, এই আইয়ুব ইয়াহিয়ার মতো দুষ্ট লোকের জন্য বাংলাদেশ পাকিস্তান আলাদা হয়েছে, ভারতের শক্তি বৃদ্ধি হয়েছে, আর আমরা সীমান্তে মার খাচ্ছি। যদিও স্বাধীনতা পেয়েছি, কিন্তু এই স্বাধীনতা ভারতের পেটের মধ্যে, এই স্বাধীনতা কিন্তু আমরা চাইনি। আমরা চেয়েছিলাম সত্যিকার স্বাধীনতা। এবার ইমরান খানের উপর যে জুলুমের মাত্রা বাড়িয়ে দিয়েছেন আসিফ মনির, তাতে করে মনে হচ্ছে যে কোনো সময় পাকিস্তানের মধ্যেও কয়েকটা প্রাদেশিক অঞ্চল ভাগ হয়ে যেতে পারে। গিলগিট বালুচিস্তান, আজাদ কাশ্মীর এবং খাইবার পাখতুনখোয়া, এগুলো যে কোনো সময় একটা রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়তে পারে পাকিস্তান সরকার বা সেনাবাহিনীর বিরুদ্ধে। আর আসিফ মনির সেটাকে কি করে চাপাবেন? কারণ আসিফ মনিরের বিরুদ্ধে পুরো পাকিস্তানিরা ক্ষেপে আছে। সেনাবাহিনীর মধ্যে যারা মধ্যপন্থী, অর্থাৎ খুব উপরস্থ টপ 20 জন ছাড়া বাকিরাও ক্ষেপে আছে। এখন কি করবেন আসিফ মনির, আর শেষ পর্যন্ত কি করবেন ইমরান খান, সেটা হয়তো সময়ের আলোকে আমরা ক্লিয়ার হতে পারবো। দর্শক, আসছি বাংলাদেশ প্রসঙ্গে। বাংলাদেশ প্রসঙ্গে এই মুহূর্তে কয়েকটি বিষয় খেয়াল করবেন। সোশ্যাল মিডিয়া নজর রাখুন আপনারা। আমি কয়েকটা বিষয় আপনাদের বলি, মন দিয়ে খেয়াল করবেন। সোশ্যাল মিডিয়া নজর দিলে আপনারা কি দেখবেন? বিএনপির যত অ্যাক্টিভিস্ট আছে তারা প্রত্যেকেই প্রতিদিন ফেক বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্রিয়েট করা পিকচার অথবা বিভিন্ন বানোয়াট গল্প কাহিনীগুলো প্রচার করছে। সাদিক কায়েমের সাথে ঝুমা, সাদিক কায়েমের সাথে মানামি ম্যাডাম, সাদিক কায়েমের সাথে অমুক, এটা তো আমরা দেখেছি। সাম্প্রতিক সময় সাদিক কায়েম মামলাও করেছেন। এরপর আমরা দেখছি যে খুলনাতে একজন হিন্দু প্রার্থী জামাত দিয়েছে, এটাকে নিয়ে এবার বিএনপি উঠে পড়ে লেগেছে যে রয়ের এজেন্টকে দিয়েছে, এটা করেছে, ওটা করেছে, এটা করেছে, ওটা করেছে। আবার প্রবাস থেকে একজন স্বঘোষিত সাংবাদিক, স্বঘোষিত, তাকে জীবনে একটা রিপোর্টই করতে দেখছি, আর কখনো দেখিনি। সেই প্রবাসের, তার নামটা আমি উচ্চারণ করতে চাই না, তার ব্যাপারে অনেক অভিযোগ আছে। মাঝখানে আমাদের কাছে অনেক তথ্য এসেছিল, তিনি অনেক ব্যক্তিকে, কোম্পানিকে, অনেক ব্যক্তিকে থ্রেট দেন যে আপনার নামে আমাদের এই তথ্য আছে বলে, তারপরে তার নিজের লোকদেরকে আরেকটি নাম্বার থেকে ফোন দেন, ফোন দিয়ে টাকা চান। স্ক্রিনশট আছে আমার কাছে, আমি ওদিকে যেতে চাচ্ছি না। তো তিনি থ্রেট দেন মিস্টার ককে যে আপনি এই কাজ করছেন, এই আপনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, আপনি এটা করছেন, ওটা করছেন, এই আমার কিছু তথ্য আছে। তো যিনি, যেহেতু তিনি গোয়েন্দা বাহিনী থেকে কিছু তথ্য পান, তাদের সূত্রিত খেলাটা চলে, ভাগ বাটোয়ারা করে খেলে আর কি, বুঝলেন না? তিনি বিদেশ থেকে চাঁদাবাজি করেন, এখান থেকে ভাগ বাটোয়ারা দেশের তার লোকেরাও পায়। তো পরবর্তী কি করেন, ওই সিমটম পাঠান। তো যেই ব্যক্তি একটু দুর্নীতিগ্রস্ত, তিনি তো ভয় পেয়ে যান, খাইছে তো আমার নামে তো দুর্নীতির ফিরিস্তি বের হয়ে যাচ্ছে, তখন তিনি তাকে আরেকটা নাম্বার থেকে ফোন দেন, ওই প্রবাসী সাংবাদিক, দিয়ে বলেন যে আমার অ্যাকাউন্টে 5 কোটি টাকা পাঠান, 10 কোটি টাকা পাঠান। এই চাঁদাবাজ এখন অন্যের ঘরের খবর বের করতে যাচ্ছেন। রয়ের, যিনি নিজে ইসরায়েলের গণমাধ্যমে কাজ করেন, যিনি নিজে একসময় বাংলাদেশে অবৈধভাবে অস্ত্র ব্যবসা করছেন, যিনি নিজে শাস্তিমূলক চাকরি হারিয়েছেন, তিনি এখন মানুষকে আলো দেখাতে চাচ্ছেন। সেই সব ব্যক্তিরা কেন যেন এখন আমাদের অনেক দলের কাছে গ্রহণযোগ্য হয়ে যাচ্ছে, তাদের আস্থার অর্জন করতে চাচ্ছে। আসলে বিষয়টা এরকম না। বিষয়টা হলো কি, যিনি হিন্দু প্রার্থী তিনি যদি রয়ের লোক হন, প্রমাণ করা উচিত আমাদের, হ্যাঁ রয়ের লোক কিনা। যদি আমরা বলি রয়ের লোক, তাহলে তো বাংলাদেশে বহু বড় বড় রাজনৈতিক দলের নেতারা আটকে যাবে। অনেকের বিরুদ্ধে রয়ের সংশ্লিষ্টতার অভিযোগ আছে, 1 নম্বর। 2 নম্বর, জামাত হিন্দু প্রার্থী দেয়, এটার বিরোধিতা করছে কেন বিএনপি? আমি বিএনপির এই লজিকটা বুঝি না। যেই দলে বিএনপি, আওয়ামী লীগে যেই দলে অজস্র হিন্দু নেতা রয়েছে, সেই দল জামাত ইসলামকে নিয়ে সমালোচনা করছে। তার মানেটা কি?
তার মানে তারা বোঝাতে চাইছে যে জামাত ইসলামী দল, তাহলে ইসলামী দলে হিন্দু প্রার্থী থাকবে না। বিষয়টা কি এরকম? যদি তাই হয় তাহলে বিএনপি বা আওয়ামী লীগ ঘোষণা দেয় না কেন যে আমরা অমুসলিম দল, অইসলামিক দল? এই দেশে প্রত্যেকটি দল ইসলামী দল, যেহেতু মুসলমান সবাই, বাংলাদেশ মুসলিম দেশ এবং সবাই আমরা মুসলমান। আমাদের পার্লামেন্টে বিসমিল্লাহির রহমানির রহিম রয়েছে এবং আল্লাহর উপর ভরসা করার বিষয়টি রয়েছে। তো একজন হিন্দু প্রার্থী জামাত দেয়ায় বিএনপি খেপে গেছে। বিএনপির অ্যাক্টিভিস্টরা নানান রকম তথ্য ছাড়ছে, যার নিজের ঘরে ডজন ডজন হিন্দু প্রার্থী আছে, এবং একজন হিন্দু প্রার্থী তাকে র বানিয়ে ফেলছে। কে বানিয়েছে? ওই প্রবাসের সাংবাদিক, যিনি নিজেই এজেন্সির হয়ে কাজ করেন, কখনো রয়ের কাজ করেন, কখনো মোসাদের হয়ে কাজ করেন। কি আশ্চর্য না? অন্ধ দেখাচ্ছেন আমাদের হাইকোর্ট, আলো দেখাচ্ছে। বিষয়টা হলো কি, জামাত কি কৌশলে খেলছে বোঝেন আপনারা। একটু বিএনপির ভাইরা ধৈর্য সহকারে শোনেন। জামাত এমন এমন ট্র্যাপ তৈরি করছে যে বিএনপি প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত জামাতের পিছিয়ে লেগে থাকে। আর জামাত কি করে? এই সুযোগে নিজেরা সামনে যায়। ধরেন একটা মানুষ দৌড়চ্ছে আর একটা পেছন থেকে একটা মানুষ তাকে তাড়া করছে বা তার পিছিয়ে দৌড়াচ্ছে, যিনি সামনে তিনি কিন্তু সামনেই থাকে, পেছনের ব্যক্তি তার পেছনেই পড়ে থাকে। জামাত কৌশলে বিশাল দল বিএনপিকে প্রতিদিন এমন এমন এলিমেন্ট দিচ্ছে, এমন এমন বিষয়গুলো তুলে দিচ্ছে, যাতে করে বিএনপি জামাতকে নিয়ে সোশ্যাল মিডিয়া, এখানে টক শোতে আলোচনা ব্যস্ত থাকে। আর জামাত কৌশল একটার পর একটা ডাইনামিক চাল দিচ্ছে, দিয়ে জামাত সামনে চলে যাচ্ছে। মার্কিন জরিপ, জামাতের অভ্যন্তরীণ জরিপ, ইন্টারনাল জরিপ, নিরপেক্ষ সংস্থার জরিপ, প্রত্যেকটি জরিপ বলছে যে আমাদের জনপ্রিয়তা ক্রমান্বয়ে বাড়তে আছে, মানে বাড়ার দিকে যাচ্ছে। আমিরে জামাত কি ডক্টর শফিকুর রহমান, তিনি কি বললেন যে তারা একটি দল এতদিন নির্বাচনের জন্য হাউকাউ করছে, মানে একটা নির্বাচনের জন্য চাপ দিচ্ছে, এখন তারাই নাকি নির্বাচনে যেতে চাইছে না। আজ থেকে 15 দিন আগে এই ব্রেকিংটি আমি দিয়েছিলাম আপনাদের, যে বিএনপি নির্বাচন 1 বছর পেছাতে চাইছে, অথচ এই দলটি নির্বাচনের জন্য কোনো সংস্কার মানছিল না, কিচ্ছু না, শুধু নির্বাচন করছে। কথাগুলো বিএনপির বিরুদ্ধে যাচ্ছে, খেয়াল করছেন? সবগুলি কথা বিএনপির বিরুদ্ধে যাচ্ছে। কেন বলছি বিএনপির বিরুদ্ধে? আসেন, বিএনপির একটু মেধাবী যে লোকগুলো আছে তারাও দেখছি স্রোতে গা ভাসাচ্ছে। আপনি আপনার এজেন্ডা গুলো জনগণকে বলেন, বিএনপি ক্ষমতায় আসলে বিএনপি কি কি কাজ করবে এগুলো বলেন। আপনার প্রচার যন্ত্রটা যদি হয় অন্যের বিরুদ্ধে, তাহলে আপনি নিজের প্রচারটা কখন করবেন? আমি নিজে বুঝি না। সারাদিন বিএনপির, আমার সঙ্গে তো বিএনপির ফেসবুকে ফ্রেন্ড বেশি, যেহেতু বিএনপির সাথে সংশ্লিষ্ট ছিলাম, সেহেতু আমি হাসি বসে বসে। সকাল থেকে রাত পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে শুধু জামাতকে নিয়ে স্ট্যাটাস, নিজেকে নিয়ে দুটো কথা বলার সুযোগ করে ওদের, জামাতকে নিয়ে বলছে। আমার মজা লাগছে যে ডাকসু নির্বাচনে এই নেগেটিভ প্রচারণায় সাদিক কায়েমকে অপরাজয় করে দিয়েছে। আবিদের চেয়ে 3 গুণ বেশি ভোট পেয়েছে সাদিক কায়েম, হামিমের চেয়ে 3 গুণ বেশি পেয়েছে ফরহাদ, ঠিক মহিউদ্দিনও একইভাবে 3 গুণ বেশি ভোট পেয়েছে। এখন একটা বিষয় বলেন, এই নেগেটিভ প্রচারণায় এত বড় পরাজয়ের পর আপনারা বুঝেন নাই? আপনি সোশ্যাল মিডিয়াতে যে কথাগুলো বলছেন, এই কথাগুলো আপনি বলে যাচ্ছেন, কিন্তু কজন মানুষ বিশ্বাস করছে সেটা তো চিন্তা করবেন। একটা বিষয় না, ধরেন ইলিয়াস একটা নিউজ করলে প্রতিটা লাইনে ডকুমেন্ট প্রদর্শন করে। ওর সাথে যখন আমার কোনো একটা নিউজ নিয়ে আমরা আলাপ করি, একটা বড় ইভেন্ট করতে গেলে ও আমার সাথে শেয়ার করে যে ভাই এটা করতে চাচ্ছি, তখন আমরা দুজন শেয়ার করি। ধরেন ইলিয়াস হোসেন আমেরিকা থেকে যে সাংবাদিক, অনেক আগের থেকে আমাদের মধ্যে একটা কোয়ালিশন থাকে বা আমরা আলাপ করি, তো আমাকে বলে যে ভাই এটাই, তুমি এই তথ্যটা দাও। ও দিতে চায় না, না ভাই এটা ডকুমেন্ট আমার কাছে নাই, ঘটনা সত্য কিন্তু ডকুমেন্ট নাই। মানে প্রতিটি প্যারায় সে একটা ডকুমেন্ট না দিয়ে যে কথাটা বলবে তার প্রমাণ সহ সে প্রেজেন্ট করতে চায় দর্শকদের সামনে। আমি মাঝে মাঝে বিরক্ত হই, সব প্রমাণ তো তুমি পাবা না, তোমার কাছে যদি তথ্য থাকে সেটা তুমি দাও, অভিযোগ আলোকিয়ে দাও। কিন্তু এই যে জিনিসগুলো, যে কারণে ইলিয়াস এত জনপ্রিয়, কেন জনপ্রিয়? পাবলিক তার নিউজ দেখে বিশ্বাস করতে বাধ্য হয়, কারণ সে সত্যটা বলে এবং প্রমাণ দিয়ে বলে। তো এখন আমাদের বিএনপির জন্য যেটা করণীয় সেটা হলো নিজেদের প্রার্থীদের পক্ষে কথা বলেন, ভালোটা বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে কি কি করবেন সেটা বলেন। জামাতকে নিয়ে এই কসলা কসলি করতে করতে জামাত উঠে যাচ্ছে,
প্রতিদিনকার আপডেট নেন ভাই, একটু ব্রেন খাটান রাজনীতিতে, একটু ব্রেন না খাটালে বিপদে পড়ে যাবে। নাম্বার 2, খালেদা জিয়া ইস্যুতে বিএনপি প্রতিদিন নতুন নতুন চমক দিচ্ছে। কখনো কাতার চলে যাচ্ছেন, কখনো যাচ্ছেন না, কখনো বিমান নষ্ট। এখন বলছেন ডক্টর জুবাইদুর রহমান যে তিনি দেশে চিকিৎসা নেবেন, তার শারীরিক অবস্থা এরকম হয়নি তিনি বিদেশ যেতে পারবেন। এই যে জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে, এটা কি তারা বোঝেন না? বেগম খালেদা জিয়াকে নিয়ে এমন একটা অবস্থা তৈরি হয়েছে, মানুষের সিম্পিতিটা এখন চলে যাচ্ছে আরেকটার দিকে। বিএনপির মধ্যে সিদ্ধান্ত নেয়ার জন্য খুব দায়িত্বশীল লোক কি নেই আসলে? কোনটা হবে, কোনটা হতে যাচ্ছে? কাতারের আমিরের পার্সোনাল এয়ার অ্যাম্বুলেন্স নষ্ট, এটা বিশ্বাস করতে হবে? যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে যেটা 24 ঘন্টা স্ট্যান্ড বাই থাকে শেখ তামিম বিন হামাদ আল থানির জন্য। এগুলো মানুষ আস্তে আস্তে না বিরক্ত হচ্ছে, অবিশ্বাসের জায়গা তৈরি হচ্ছে। এখন অনেকেই ফোন দিয়ে বলে, ভাই খালেদা জিয়া কি বেঁচে আছেন? এদের কজনকে উত্তর দিব বলে? 3 নাম্বার, জামাতের ভেতর থেকে একটি খবর আসছে, আগামী নির্বাচনে জামাত ক্ষমতায় আসতে পারে। কিরকম? জামাত এবার হিন্দু প্রার্থী রেখেছে, একটু ভ্যারাইটিস প্ল্যান করে জামাত নেমেছে। কারণটা কি জানেন? আসছে নির্বাচনে যদি জামাত যেটা মনে করছে যে তারা আগামীতে ক্ষমতায় আসতে পারে, এরকম কিছু তাদের কাছে বার্তা আছে, বা জামাত মনে করছে, ফিল্ড অপারেশন করে তারা বুঝতে পারছে। তাই জামাত কৌশলে তাদের পার্লামেন্টে এমন এমন লোকদের রাখতে চাইছে যাতে করে আগামী রাষ্ট্র ব্যবস্থা গঠনে কোন রকম বাধা সৃষ্টি না হয়। যেমন আন্তর্জাতিক আস্থা অর্জন জামাতকে করতে হবে, কারণ তারা কখনো বাংলাদেশে, পৃথিবীর কোথাও জামাত ইসলাম ক্ষমতায় আসেনি কোনো কালে। তো আন্তর্জাতিক আস্থা অর্জনে তারা একটা বাহিনীকে তৈরি করছে, যারা আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে, যেটা শুনেছিলাম, কনফার্ম না জানি না, কিন্তু তার নামটি আসছে, যারা দুতিয়ালি করবে বিভিন্ন পররাষ্ট্র মন্ত্রণালয়, বিভিন্ন বিদেশিদের সাথে। 2 নম্বর আছে দলীয় কাঠামো ও নীতির আধুনিকায়ন। এই দলটির মধ্যে অনেক আধুনিকায়নের প্রয়োজন আছে। এখন পর্যন্ত জামাতের আমরা কোন প্রার্থী তালিকায় নারীদেরকে দেখিনি যারা নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলছিলেন। নারীদেরকে জামাত আনবেন কিনা, তাদের যে বিভিন্ন ফোরামে বৈঠক হয়, মজলিসে শুরা বা সর্বোচ্চ পরিষদের বৈঠক, নারীদের উপস্থিতি নেই, কিন্তু নারীদের বিশাল একটা রোকন সমাবেশ হয়, হাজার হাজার নারী রোকন, যারা এখন মাঠে কাজ করছেন। তো জামাতের অনেকগুলো ক্ষেত্র আছে, এগুলো নিয়ে কিন্তু অনেক রকম প্রশ্ন আসছে। রাজনৈতিক বিষয়ে জামাতের অন্তর্ভুক্তিটা নিশ্চিত করা, আমি একটা ইয়ার থেকে দেখলাম আজকে, জামাত যদি ক্ষমতায় আসে, তারা কি ক্ষমতা বসতে পারবে, ক্ষমতা বসতে দেয়া হবে, মুর্শির মতো তাদের পতন হবে কিনা, এরকম অনেকগুলো প্রশ্ন আসছে। এবং সেই প্রশ্নের আলোকে শাহেদ আলমদেরকে মাঠে নামানো হচ্ছে যে এরা যদি ক্ষমতায় আসেও তাদেরকে ক্ষমতা আসতে দেয়া হবে না, এমন একটি কাজ বা এমন একটি কি বলবো টিম বা এমন একটি বিষয় তৈরি হতে পারে। তো জামাত অনেকগুলো বিষয় নিয়ে এখন কাজ করছে, তারা আন্তর্জাতিকভাবে তাদের সমর্থন যোগাতে কাজ করছে। 2 নম্বর, জামাত প্রতিবেশী ভারতের সাথেও সুসম্পর্ক বজায় রাখার জন্য কৃষ্ণ নন্দীর মতো লোকদেরকেও লাইনে নিয়ে আসছে। কারণ তারা মনে করছে আগামী দিনে যদি ক্ষমতায় আসে জামাত, তাহলে ভারতের সাথে একটা ভালো সম্পর্ক লাগবে। প্রতিবেশী এত বৃহৎ দেশের সাথে লড়াই করে টিকে থাকতে পারবে না। তাহলে কি করতে হবে? এই দুতিয়ালি করার জন্য তাদের কিছু বিশ্বস্ত লোক জামাতের মধ্যে থাকতে হবে, যারা এই কাজটা করবে। পাশাপাশি জামাতের মধ্যে ইন্টেলেকচুয়াল অনেকে এখন দেশে আসছেন। পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটির যে জামাতের যারা প্রফেসর ছিলেন, বিভিন্ন দেশে যারা বিভিন্ন বিষয়ের উপর এক্সপার্ট, তারা সব এখন দেশে ফিরে আসছেন। জামাত কাকে কোথায় বসাবেন এগুলো নিয়ে কাজ শুরু হয়ে গেছে। তারা নির্বাচনের আগেই তারা কিন্তু প্ল্যান করছে কোথায় কে বসবে, কোন সেক্টরে কে বসবে। অর্থাৎ জামাতের মধ্যে একটি আওয়াজ উঠে গেছে, আগামীতে তারা ক্ষমতায় আসতে যাচ্ছে। সেই আলোকেই তারা তাদের পুরো পজিশনটাকে তৈরি করছে। এবং অবাক হবেন, বিএনপি এখন নির্বাচন পেছাতে পারে এমনও অভিযোগ ভেতর থেকে উঠছে। বিএনপি আসলে কে প্রধানমন্ত্রী হবেন, তারেক রহমান আদৌ আসতে পারবেন কিনা এই প্রশ্ন উঠছে। খালেদা জিয়া হাসপাতালে বেঁচে আছেন নাকি মারা গেছেন এমনও প্রশ্ন উঠছে। আর সেখানে জামাত চিন্তা করছে কি, আগামীতে তারা ক্ষমতায় আসবে, ভারতের সাথে তাদের পররাষ্ট্রনীতি কেমন হবে, পাকিস্তানের সাথে কেমন হবে, তুর্কির সাথে কেমন হবে, আমেরিকার সাথে কেমন হবে, কারা এই দুতিয়ালিগুলো করবে, কারা কোন জায়গায় বসবে, কারা বিটিভি কন্ট্রোল করবে, কারা ওইটা কন্ট্রোল করবে, কারা
ব্যবসা বাণিজ্যের সাইটগুলোকে কন্ট্রোল করবে, দুর্নীতি মুক্ত করার জন্য কোন কোন সেক্টরে কাকে কাকে বসাবে, জামাত এগুলো কাজ করছে এখন প্রতিদিন। অবাক্যর বিষয় না? কেন অবাক্যর? ওই যে বললাম, বিএনপি জামাতের পিছনে লেগে আছে আর জামাত সামনে দৌড়াচ্ছে। এই ট্র্যাপ থেকে বিএনপিকে বের হয়ে আসতে হবে। অনেক বড় বড় লোক আমি দেখছি আমার সোশ্যাল মিডিয়া বা আমার বাস্তবে খুব ক্লোজ মানুষ, ওয়াহিদুল নবী ভাই একজন বিমান বাহিনীর পাইলট, খুব যোগ্য একজন ব্যক্তি, বেগম খালেদা জিয়ার সিএসএফ ছিলেন, তার সাথে আমার ভালো হৃদ্যতা সম্পর্ক, বাসায় আমরা আড্ডাবাজি করি। প্রতিদিন তার ফেসবুক পোস্ট দেখে আমি অবাক হই, এত মেধাবী একটা লোক দলের প্রচার না করে শুধু পেছনে লেগে থাকেন কেন? নবী ভাই, আমি শ্রদ্ধা রেখে বলছি, আমি আপনার কাছ থেকে আরো ডাইনামিক বিষয় আশা করি। এখন আপনি বলবেন বট, আপনি বলবেন এনসিপি, এগুলো বাদ দেন। বিএনপি 3 ক্ষমতা থাকা একটি দল, জনপ্রিয় দল। এই দলটি বাংলাদেশে ক্ষমতায় আসলে অনেক বড় সারপ্রাইজ হবে মানুষ, নতুন কিছু পাবে মানুষ। এই দলটির অনেক নেতা রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। এই দলটির প্ল্যান মিশন আমাদের বলেন, কি করবেন বলেন, জনগণকে বলেন, জনগণকে আস্থা ফিরিয়ে আনেন। প্রতিদিন আপনাদের যদি জামাত নেতাদের নিয়েই পোস্ট হয়, তাহলে আপনাদের দলের প্রচারটা নিয়ে কি করবেন? আমি আশা করি বুঝতে পেরেছি। তো এখন যে বিষয়টা হচ্ছে, জামাতের অবস্থাটা এই পর্যায়ে, জামাতের অধিকাংশ নেতাদের মধ্যেই একটি তথ্য তারা নিজেরাই চাউল করছে, আগামীতে জামাত ক্ষমতা আসছে। এই আগামীতে জামাত ক্ষমতা আসছে, এটি নিয়ে আমি একটা আলাদা স্পেশাল পর্ব করব, সেখানে কোথায় কোথায় কি 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 ডিটেলস তথ্যটা দেবো। আজকে এটা বলবো না, শুধু বলবো যে জামাত মানসিকভাবে স্ট্রং হয়েছে, মনোবল তাদের ফিরে এসছে, কিন্তু এই সময়টিতে এসে বিএনপির মনোবল ভেঙে পড়ছে। বিএনপির জনগণের মধ্যে তারেক রহমান দেশে আসতে পারছেন না, এই খবরটি তাদের মধ্যে হতাশা সৃষ্টি করছে। অনেক রকম চাপের মধ্যে ক্রমান্বয়ে বিএনপি পড়ে যাচ্ছে। তাহলে করণীয়টা কি? করণীয়টা হলো যে কোনো ভাবে বিএনপির জনগণকে আস্থায় ফিরিয়ে আনার জন্য নেতৃত্বের মধ্যে একটা পরিবর্তন আনতে হবে। এতদিন যারা কাজ করছেন, হয় তাদেরকে প্ল্যান দিয়ে নামাতে হবে, নতুবা বিএনপিকে ঠিক করতে হবে তাদের আসলে মিশনটা কি, তারা কোন ভাবে এগোতে চায়। তারা কেন্দ্র দখল, মারামারি, এগুলো সম্ভব হবে না। এবার লিখে রাখেন, কারণ জামাত কোমর বেঁধে মাঠে নামছে। সেনাবাহিনী থাকবে, পুলিশ থাকবে, আবার জামাতের প্রচুর ডিস্ট্রিক্টে জামাতের এসপি আছে, ডিসি আছে, শুধু বিএনপি না, জামাতেরও ঢুকছে এবার। আওয়ামী লীগ তো ধরেন পাকার পার, তো জামাত এত সহজে মাঠ ছেড়ে দিবে? ছাড়বে না। আপনারা যে আশায় থাকেন, এখন জামাত নির্বাচনে শুধু মার খাবে আর জনপ্রিয়তা বাড়াবে, কিন্তু নির্বাচনের দিন জামাত যে মাঠটা দিতে পারে, এটা কি একবার মাথায় আনতে পারেন? এরা যখন নারায় তাকবীর বলে দৌড় দিবে, এরা কিন্তু গুলি খাওয়ার ভয় করে না, কিন্তু বিএনপি গুলি খাওয়ার ভয় করে। একটা ককটেল মারলে বিএনপি, ছাত্রদল, যুবদল কাউরে খুঁজে পাবেন না, কিন্তু জামাত শিবির তো বুকটা পেতে দেবে। 10টা গুলি খেয়ে 10 জন মরে যাবে, কিন্তু তার কেন্দ্র ছাড়বে না। কি করবেন এটা নিয়ে আগে ভাবেন। ওই টেন্ডারবাজি, টেম্পো স্ট্যান্ড দখল, এগুলো থেকে বাদ দিয়ে একটু মেধা নির্ভর রাজনীতি এখন বিএনপিকে করতে হবে, নতুবা আসছে দিন বিএনপি জামাতের কাছ থেকে অনেক বড় সারপ্রাইজ পাবে। আল্লাহ হাফেজ।